ইন্দিরা গান্ধীজি 1976 সালে বিরোধী শূন্য পার্লামেন্টে সুন্দরভাবে পিছন দরজা দিয়ে সেকুলার কথাটা ঢুকিয়েছিল, অর্থাৎ আমরা মানো না মানো আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র। সংবিধানের কথা বলে সংবিধান হাতে নিয়ে মমতা ব্যানার্জি দিল্লি চলে যান, অথচ সংবিধানের যে মেন স্পিরিটটাকে গলা টিপে হত্যা করেন কারণ ভোট ব্যাংক। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, যারা কমন আইনের কথা বলে, সবার সমান অধিকারের কথা বলে, বিশেষ করে বামপন্থীরা, তারা এই আইনটাকে স্বাগত না জানালে বলবো তারা এখনো তোষণকারী রাজনীতি, যেমন 3 তালাক নিষিদ্ধ হয়ে মুসলিম মহিলাদের ভালো হয়েছে, তারা এখন অনেকটা ন্যায়সঙ্গতভাবে চলতে পারে। খানের হত্যা তৃণমূলের পুলিশের দ্বারা, সেটাও যেমন অন্যায় আমরা প্রতিবাদ করেছি, হরগোবিন্দ দাস চন্দন দাসের অন্যায় প্রতিবাদ তারা করেনি। কেন? কারণ সিপিএম কোনো কালেই ধর্মনিরপেক্ষ ছিলেন না, তারা সিলেক্টিভ সেকুলারিজম বিশ্বাস করতেন, বেছে বেছে সেকুলারিজম। হিন্দুদের উপরে অত্যাচার হলে তারা চুপ, বাংলাদেশ প্রসঙ্গে চুপ, পাকিস্তানে হিন্দুরা হত্যা হলে চুপ। কিন্তু যারা তথাকথিত সিউডো সেকুলার, ছন্দ সেকুলার, ভণ্ড সেকুলার, তারা ইউসিসির প্রতিবাদ করবে না কার প্রতিবাদ করবে? তারা তো মুসলিমদের ভালো চায় না, তারা তোষণ করে। তোষণ তো শোষণেরই নামান্তর। মূল তো দলই নয়, তৃণমূল মৌলবাদীদের একটি শাখা সংগঠন। গোয়া, উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামের পর ওয়েস্ট বেঙ্গলে ইউসিসি লাগু হতে চলেছে বলেই খবর। শুভেন্দু অধিকারী পুরো রাউডি মুডে রয়েছেন, বিষয়টি আপনি কিভাবে দেখছেন স্যার? দেখো, ইউসিসি অর্থাৎ সোজা বাংলায় ইউনিভার্সাল সিভিল কোডের অর্থ হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। এবার প্রশ্নটা হচ্ছে, আমি শুভেন্দু অধিকারীর চ্যাপ্টারটাকে একটু সরিয়ে রাখছি, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের রাউডি মুড, এই মুড, আমি বলছি অভিন্ন অর্থাৎ একটাই আইন। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, 42তম সংবিধান সংশোধন করে হার হাইনেস ইন্দিরা গান্ধীজি 1976 সালে বিরোধী শূন্য পার্লামেন্টে সুন্দরভাবে পিছন দরজা দিয়ে সেকুলার কথাটা ঢুকিয়েছিল, অর্থাৎ আমরা মানো না মানো আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র। তার মানে এখানে ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ভাষার ভিত্তিতে আলাদা কোনো বাড়তি সুবিধা সংবিধান দেয় না। অর্থাৎ আর্টিকেল 14, আর্টিকেল 19 মৌলিক অধিকারের প্রশ্নগুলো এখানে সবার জন্য এক। মানলে তো সংবিধান তাই বলে। তাহলে সংবিধান যদি তাই বলে, যারা সংবিধানটার এই সব কিছু করলেন, সেকুলার ক্যারেক্টার ঢোকালেন, মৌলিক অধিকারের প্রশ্নগুলো যাদের সময় স্বীকৃত হলো, তারাই আবার বলছেন ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে পার্সোনাল ল বোর্ড থাকবে মুসলিমদের। তারাই বলছেন গোয়ায় থাকবে কি, গোয়ায় পর্তুগিজরা যেহেতু উপনিবেশ ছিল, পর্তুগিজদের সামাজিক ব্যাপারটা ওখানে থাকবে। তারাই বলছে ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য কাশ্মীরে থাকবে নিজস্ব আইন। তারাই বলছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধর্মীয়, ভাষা, সম্প্রদায়গত ছোট 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 গোষ্ঠীদের জন্য ইন্ডিভিজুয়াল আইন থাকবে। আবার তারাই বলছে ভারতবর্ষে সবার জন্য আইন সমান। কোনটা সত্যি? কোনটা সত্যি? হয় ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সবাই চলবে, আর না হলে ভারতবর্ষের সংবিধান থাকবে না, সবার ইন্ডিভিজুয়াল ছোট 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 গোষ্ঠীর নিজস্ব সংবিধান থাকবে, খাপ পঞ্চায়েতের মতন। তাই তো সোজা বাংলায় এই প্রশ্নটায় অমীমাংসিত থেকে গেছে স্বাধীনতার 80 বছর পরেও। কংগ্রেস, বাম, মানে বামফ্রন্টের বিভিন্ন শরিক, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরো যেসব মূল, ছিন্নমূল, শাখামূল, প্রত্যেকেই তারা সংবিধানের কথা বলে সংবিধান হাতে নিয়ে মমতা ব্যানার্জি দিল্লি চলে যান, অথচ সংবিধানের যে মেন স্পিরিটটাকে গলা টিপে হত্যা করেন কারণ ভোট ব্যাংক। ওখানে মুসলিম ল বোর্ড থাকবে, মুসলিম মেয়েদের বিবাহ, সম্পত্তি ডিস্ট্রিবিউশন, অন্যান্য সামাজিক আইন, সন্তান দত্তক থেকে শুরু করে তাদের বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, সবটাই চলবে তাদের ধর্মীয় আইনে। কি করে সম্ভব? তাহলে সংবিধান ঠুনকো, আপনি সংবিধান ফেলে দিন। একদম। একটা সম্প্রদায় বিয়ে করবে, বিয়ে একজন স্ত্রীকে এক্সিস্টিং রেখে তাকে মিউচুয়ালি ডিভোর্স দিয়ে তার যোগ্য মর্যাদা দিয়ে আরেকটা বিয়ে করবে, আর একটা সম্প্রদায়
বউকে সকালবেলা ঘুম থেকে উঠে বিনা কারণে তালাক 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 বলে তার মৌলিক অধিকারটাকে খান খান করে দিয়ে তিনি আরেকটা বিয়ে করবেন, হঠাৎ করে একটা বিয়ে, তারপরে একটা বিয়ে, তারপরে একটা বিয়ে, তারপরে একটা বিয়ে করবে। এটা তো হতে পারে না, এটা হতে পারে না। ঠিক একইভাবে যেটা মাননীয় সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছিল যে শাহবানুর কেসে, তোমরা বোধহয় জানো একটা সময় শাহবানুর কেস একটা হয়েছিল। শাহবানু যখন সম্ভবত 89 বা 86 এরকম কোন একটা সাল, আমি এই শাহবানু কেসে যখন মাননীয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল শাহবানু এই মর্মে যে হুজুর আমার মৌলিক অধিকারটা খর্ব করা হয়েছে এই তালাক 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 বলে, এবং এটা নিয়ে একটা সিনেমাও হয়েছে হ্যাঁ রিসেন্ট বলছি। হ্যাঁ, সেই সময় মাননীয় সুপ্রিম কোর্ট কি বলেছিল? মাননীয় সুপ্রিম কোর্ট বলেছিল যে মৌলিক অধিকারের প্রশ্নে ভারতবর্ষের এক্সিস্টিং আইন, সেই আইন অনুযায়ী এইভাবে তালাক দেওয়া যায় না। ভারত সরকারকে বলা হয়েছিল আইন পাল্টান, কারণ ধর্মীয় অধিকার, ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কারো মৌলিক অধিকার আর্টিকেল 14-19 লাঘব হয়, লঙ্ঘিত হয়, সেটা বড্ড লজ্জার। কিন্তু সে সময় রাজীব গান্ধী সরকার ভোট ব্যাংকের স্বার্থে, মুসলিম অ্যাপিসমেন্টের স্বার্থে অর্ডিনেন্স জারি করে মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছিল। শাহবানুরা কোনোদিন তার স্বীকৃতি পায়নি, মনে আছে? সেই জায়গায় দাঁড়িয়ে মৌলিক অধিকারের প্রশ্নে পরবর্তীকালে 2017 সালে এই ভারত সরকার, যারা এখন বর্তমানে শাসন ব্যবস্থায় বসে আছেন অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার, তারা যে নির্বাচনী ইশতেহারে দিয়েছিল 3 তালাক বন্ধ, 370 ধারার বিলোপ, কাশ্মীরে ইউসিসি লাগু, তারা কিন্তু 3 তালাকটা বন্ধ করেছিল এবং বহু নারীকে তাদের যোগ্য মৌলিক অধিকারটা ফিরিয়ে দিয়েছিল। ঠিক যেমন কয়েক শতক আগে, 1 শতক 1.5 শতক আগে হিন্দু ধর্মের নাম করে যে সাংঘাতিক পরিমাণে ধর্মান্ধ গোষ্ঠী একটা ধর্মান্ধতা কায়েম করে রেখেছিল, যেটাকে আমরা নাম দিয়েছিলাম সতীদাহ প্রথা, বাল্য বিবাহ। সতীদাহ প্রথা নাথিং, কিছুই না, বিধবাটাকে স্বামীর সাথে ধর্মের নাম করে পুড়িয়ে, জ্বলন্ত আগুনে পুড়িয়ে তাকে স্বর্গে চলে গেছে, এইটা বললে তার সম্পত্তি দখলের একটা প্রক্রিয়া, নাথিং। আমরা তো বন্ধ করেছি। সেই যুগেও তো প্রশ্ন উঠেছিল ধর্মের অধিকারের প্রশ্নে নাক গলানো, সেই যুগেই প্রশ্ন উঠেছিল ব্রিটিশদের সরকারের কাছে যে একটার পর একটা ধর্মের অধিকারে হস্তক্ষেপ করছে, কিন্তু কোনো ধর্মই কারো অধিকারকে খর্ব করার কথা বলে না। সেই ধর্মটা প্র্যাকটিস করতে গিয়ে কিছু বদমাইশ লোক সেই ধর্মের মূল কথাটা থেকে সরে গিয়ে কিছুটা ঢুকিয়ে দেয়। এই যে প্রশ্নটা রইল আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে, যে ইউসিসি চালু করা কোনোভাবেই সংবিধানকে চ্যালেঞ্জ করা নয়। হ্যাঁ, একটা প্রশ্ন আছে এখানে, ভারতবর্ষের এক্সিস্টিং সংবিধানও ভারতবর্ষের বিশেষ করে নর্থ ইস্টের 200-র উপরে যে আদিবাসী জনজাতি, যাদের সাংস্কৃতিক অধিকার বোধ, চর্চা, প্রকৃতিগত চর্চা, তাদের বিভিন্ন রিচুয়াল, যেটা কারো মৌলিক অধিকারকে খর্ব করে না। তুমি জানো আদিবাসীদের মধ্যে নারীদের সম্মানটা দেওয়া হয়। আদিবাসীদের মধ্যে পণপ্রথা আছে, সেই পণপ্রথা হচ্ছে মেয়েটির বাবাকে দিতে হয়। আমরা জানি পণপ্রথা মানে মেয়ের বাবাকে দিতে হবে ছেলের পক্ষকে, না, আদিবাসীদের মধ্যে উল্টো, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেওয়া হয়, অর্থাৎ নারী স্বাধীনতাও ওখানে সুরক্ষিত। আদিবাসী সম্প্রদায়ের যে বিভিন্ন রিচুয়ালস এই ইউসিসির কারণে যাতে বিঘ্নিত না হয়, বা যেমন এনআরসিতে আদিবাসী সম্প্রদায়ের অধিকারটাকে কিন্তু সুরক্ষিত রাখা হয়েছিল। এই জায়গাতে অবশ্যই পশ্চিমবঙ্গের মানবিক দায়িত্ববান বর্তমান শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বের সরকার এটা মাথায় রাখবে। আমি জানি যে অন্তত এই জায়গায় দাঁড়িয়ে আদিবাসীদের অধিকারটা যাতে, কারণ তারা তাদের সাংস্কৃতিক চর্চা, তাদের সামাজিক চর্চা কারো অধিকারকে খর্ব করে না, ফলে সেটাও কিন্তু রাখবেন আমি জানি। কিন্তু এরপরেও আমি বলছি, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, যারা কমন আইনের কথা বলে, সবার সমান অধিকারের কথা বলে, বিশেষ করে বামপন্থীরা, তারা এই আইনটাকে স্বাগত না জানালে বলবো তারা এখনো তোষণকারী রাজনীতি করছে। শেষ একটা অঙ্ক যোগ করি, যখন 3 তালাক নিষিদ্ধ হয় না, তখন এই কলকাতার বুকে তৃণমূলের সাংসদ সুলতান আহমেদের নেতৃত্বে এবং তাদের মন্ত্রী
গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধি কল্যাণ নেতৃত্বে পাণ্ডবেশ্বরের মুখ্য বোধহয় বিধায়ক ছিলেন, তারা মন্তেশ্বরে সেখানে কলকাতা অচল করে দিয়েছিল। আমি বলছি এই কারণে যে সমান অধিকার যদি সুরক্ষিত করতে হয় তাহলে সংবিধানটাকে মূল স্রোতে আনতে হবে আপনাকে। আমি এই কারণে বলছি, ধরুন আমি আমার স্ত্রীকে বর্তমানে রেখে তার যোগ্য সম্মান জানিয়ে দুজনের মতামতের ভিত্তিতে তার মৌলিক অধিকারকে খর্ব না করে যদি আমরা একটা বিবাহ বিচ্ছেদ করে আমি আরেকটা বিয়ে করি, বা ঠিক উল্টোটা ও করে বা কোনো মহিলা করেন, তাহলে সেটা সংবিধান পারমিট করে। কিন্তু আমরা দেখেছি এমন অনেক অসহায় মহিলা বিভিন্ন ধর্ম সম্প্রদায় আছে যাদের মতামতকে মূল্য না দিয়ে একাধিক বিয়ে করছে সেই পরে পুরুষেরা। আর আরেকটা কথা যে এই যে আপনার সম্পত্তির অধিকার, অনেক সম্প্রদায় আছে সম্পত্তির অধিকার মেয়েরা পায় না। এখানে সম্পত্তির অধিকার দেওয়া আছে, দত্তক নেওয়ার অধিকার মেয়েদের নেই, অনেক সম্প্রদায়ের মধ্যে আছে, এখানে তার স্বীকৃতি দেওয়া আছে। মানে এইটা যদি একটু ডিটেলে বলেন স্যার, যে ইউসিসি লাগু হলে বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে কি কি সুবিধা পেতে পারে সাধারণ মানুষ? অনেক সুবিধা, ধরো বা সবটাই সুবিধা। কমন আইন তুমি মানবে না, আমি সুবিধা অসুবিধার কথা ছেড়ে দিলাম, আইনের সংবিধান মেনে দেশ চলবে না, রাজ্য চলবে না। আজকে বলছে লিভ ইন করলে সরকারকে জানাতে হবে। বিয়ে করছো তুমি, সরকারকে রেজিস্ট্রি করে জানাবে না? যদি না জানাও, দুদিন পরে যদি সামাজিক সমস্যা তৈরি হয়, ডিভোর্স হয়, তখন তো সরকারকেই নাক গলাতে হয়, হয়তো। তা তুমি লিভ ইন করছো, ছেলে মেয়েরা আজকে লিভ ইন করছে। ভারতবর্ষের বর্তমান সংস্কৃতির অবক্ষয়ের একটা বড় নিদর্শন। আমি বলছি তারপরেও তাদের ব্যক্তিগত এটা মতামত যে তারা প্রাপ্তবয়স্ক লিভ ইন করছে, কিন্তু লিভ ইন করার পরে দেখা যায় যখন এর মধ্যে তোমার ফ্রিজের মধ্যে লিভ ইন পার্টনারের কোনো একজনের বডি, কে নাক গলায়? সেখানে রাষ্ট্র। আমরা যখন দেখি লিভ ইন সম্পর্কে বেরোতে না পেরে একজন আরেকজনকে খুন করছে, যখন দেখি লিভ ইন সম্পর্ক থেকে বেরোতে না পেরে একজন আরেকজনকে ইয়ে দিচ্ছে, ঠকাচ্ছে, তখন কার দ্বারস্থ হতে হয়? সংবিধানের, আইনের। তাহলে লিভ ইন করছো তুমি, রাষ্ট্রকে জানাবে না? রাষ্ট্র তো বলেনি লিভ ইন না করতে। লিভ ইন করতে না করতে সেটা তোমার ব্যক্তিগত। রাষ্ট্র জানলে সুবিধা যেটা হয়, কোনো মিসঅ্যাপ হলে রাষ্ট্র গিয়ে মেন কালপ্রিট বদমাইশকে ধরতে পারে। এটার মধ্যে কোথায় ব্যক্তিগত সম্পর্কের হানি হচ্ছে আমি জানি না। শুধু একটাই রিকোয়েস্ট, ইউসিসি আদিবাসীদের যে নীতি রীতি যেগুলো কারো অধিকারকে খর্ব করে না, সেগুলোকে অতি অবশ্যই সম্মান দিয়েই এই সংবিধানের যে ধারা, যেটাকে অভিন্ন দেওয়ানি বলে, সেটা লাগু করবে বলে আমি মনে করি, বিশ্বাস করি। বাংলার ভালো হবে, যেমন 3 তালাক নিষিদ্ধ হয়ে মুসলিম মহিলাদের ভালো হয়েছে, তারা এখন অনেকটা ন্যায়সঙ্গতভাবে চলতে পারে। এখানে একটা প্রশ্ন মাথায় আসে, বামেরা এর তো তীব্র বিরোধিতাই করেন, তারা বলেন ধর্মীয় মেরুকরণ। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, বা সাধারণ জনগণকে এই বিষয়টা নিয়ে কি বলতে চান? দেখো, বামেরা জাফরাবাদ, শামসেরগঞ্জে জাফরাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাস যখন হত্যা হলো 25-এ, কুচিয়ে হত্যা করা হলো, দোষ একটাই, তারা হিন্দু। হত্যা করলো তো, যারা হত্যা করেছে তারা মুসলিম হত্যা করেনি। আমি বিশ্বাস করি না প্রকৃত মুসলিম কোনদিন এইভাবে ধর্মের নামে কাউকে হত্যা করেছিল কিছু ধর্মান্ধ শক্তি। তারা মুসলিম ধর্মের ধর্মান্ধ শক্তি হত্যাটা করেছিল। সিপিএম প্রথম পৃথিবীর লোককে জানালো হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের লোক, তাই তো? তুমিও জেনেছো, আমিও জেনেছি। মীনাক্ষী মুখার্জি, সেলিম সাহেব গিয়ে জলটল খেয়ে চেয়ারে বসে চলে এসছেন। তারপরে পরে সিপিএম ব্রিগেডের থেকে শুরু করে আজ অব্দি সিপিএম এর কোন নেতাকে একটাবার হরগোবিন্দ দাস চন্দন দাসের কথা বা তার মরাদেহে মালা দেওয়া বা তার পরিবারের পাশে দাঁড়িয়ে ওই অভুক্ত একমাত্র সংসারে উপার্জনক্ষম লোকের মৃত্যুর পরে ফ্যামিলিটা না খেয়ে মারা যাচ্ছে, দুটো ছোট ছোট শিশুকে নিয়ে, বিধবা বয়স্ক বুড়ি এবং তার বৌমা বিধবা দাঁড়িয়ে দেখেছো? ওরা আনিস খানের রাজ্য কাঁপিয়ে দেয় এখনো। ন্যায় চাই, ন্যায় চাই, ইনসাফ চাই, নাই তো বলে না ইনসাফ। আমি বলছি আনিস খানের হত্যা তৃণমূলের পুলিশের দ্বারা, সেটাও যেমন অন্যায় আমরা প্রতিবাদ করেছি, হরগোবিন্দ দাস চন্দন দাসের অন্যায় প্রতিবাদ তারা করেনি। কেন? কারণ সিপিএম কোনো কালেই ধর্মনিরপেক্ষ ছিলেন না, তারা সিলেক্টিভ সেকুলারিজম বিশ্বাস করতেন, বেছে বেছে সেকুলারিজম। হিন্দুদের উপরে অত্যাচার হলে তারা চুপ, বাংলাদেশ প্রসঙ্গে চুপ, পাকিস্তানে হিন্দুরা হত্যা হলে চুপ,
কিন্তু ঠিক উল্টোটা যদি হয় দুর্ভাগ্যজনকভাবে, তারা রাজপথ কাঁপিয়ে দেয়, পেপার পত্রিকা কাঁপিয়ে দেয়। এটা এরা যারা করে, অর্থাৎ যারা তথাকথিত সিউডো সেকুলার, ছন্দ সেকুলার, ভণ্ড সেকুলার, তারা ইউসিসির প্রতিবাদ করবে না কার প্রতিবাদ করবে? তারা তো মুসলিমদের ভালো চায় না, তারা তোষণ করে। তোষণ তো শোষণেরই নামান্তর। টিএমসিও তো বিভিন্ন কারণে বিরোধিতা করেছে এবং বিধানসভায় পেশ করার পর মানুষকে ভুল বোঝানোর যে একটা চক্রান্ত চলতে পারে, সেটাও তো হতে পারে। সেই বিষয়ে আপনি কি বার্তা জানাবেন? দেখো, তৃণমূলকে তো রাজনীতির দল আমি ভাবি না। এখন তো তৃণমূল আবার অনেক ধরনের, তুমি কোন তৃণমূলের কথা বলছো আমি জানি না। ঋত, মিত, অনুতপ্ত, অনুগত, তারপরে আরো কত কি, আহত, মর্মাহত, তারপরে ধৃত, জেলে আছে, তো তৃণমূলই আছে। আর ডিমাহত, ডিমে, এই 8 প্রকার ডিমে আহত, ডিমে আহত বলে 8 প্রকার তৃণমূল আমি তৃণমূল চিনি। এখন কোন তৃণমূল তুমি বলছো আমি বলতে পারছি না, কিন্তু এইটুকু বলতে পারি, তৃণমূল তো দলই নয়, তৃণমূল মৌলবাদীদের একটি শাখা সংগঠন, জঙ্গি জেহাদি মৌলবাদীদের শাখা সংগঠন। তাদের নেত্রী ফুপা খালা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এখন তিনি অপসারিত, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে তার প্রতিবাদ কি করলো না করলো, আমি বলছি রেসপন্সিবল কংগ্রেস, রেসপন্সিবল সিপিএম বা বামপন্থী সংগঠনগুলো, তারা তো অন্তত একটা বার সেকুলারিজমের সঠিক প্রয়োগটা বলুক, করুক। এ দেশটায় দেশভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, তারা ঠেকাতে পারেনি, ঠেকাতে চায়ওনি। তারপরেও আজকে যে দেশ, অখণ্ড দেশটা যেটুকু পড়ে আছে, সেটাও তো দেখা যাচ্ছে ভেঙে খান খান হবে এদের এই ভ্রান্ত সেকুলার চর্চার জন্য। স্যার, আপনি প্রথমেই ইউসিসি কেন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সেই তথ্যটি আমাদেরকে বিস্তারিতভাবে জানালেন। তার সাথে সাথে আমার একটা প্রশ্ন মাথায় আসে যে পশ্চিমবঙ্গের বুকে ইউসিসি কেন লাগু হওয়াটা জরুরি বলে আপনি মনে করছেন? প্রথম একটাই কথা, পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরে, স্বাধীনতার সময় পাঞ্জাব এবং বঙ্গই ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। ভারতের অঙ্গচ্ছেদ হয়েছিল দুটোর থেকেই। পাঞ্জাব, তাদের পাঞ্জাবিদের, শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবি এবং হিন্দুদের, তারা পপুলেশন এক্সচেঞ্জ করে নিজের দেশে রাজ্যে এনে ফেলেছিল। এখানকার মুসলিমদের, পাঞ্জাবের মুসলিমদেরকে ওদিকে সসম্মানে দিয়েছিল, স্থানান্তরিত হয়েছিল। বাংলা করেনি। বাংলার এই ছোট্ট অংশটা ধর্মের ভিত্তিতে যেটুকু অংশ হিন্দুদের হোমল্যান্ড পেয়েছিলাম আমরা, নাহলে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হতো। আর ওপারে থাকলে আমরা, আমাদের এই মুহূর্তে কি হতো, আমরা হয় ধর্মান্তরিত হতাম, নাহলে খুন হতো, আর আমাদের নারীরা ধর্ষিতা হতেন, বারবনিতা হতেন, জিহাদিদের যার প্রভাব আমরা তালিকায় স্থান পেত, তাই তো, তুলে নিয়ে যেত বা নিয়ে গেছিল। নোয়াখালীতে এইসব অনেক, নোয়াখালী বা যেটা বাংলাদেশের চুপনগর অনেক আছে। আমি বলছি এই ছোট্ট হিন্দু হোমল্যান্ডটা শ্যামাপ্রসাদ মুখার্জির অনবদ্য লড়াইয়ের যখন আমরা পেলাম, সেখানেও এই অতি বামীয়রা যারা ওখানটা বিপ্লব করতে না পেরে, আপিলা চাপিলার প্রতিষ্ঠাতা অশোক মিত্র, কমরেড অশোক মিত্র, জ্যোতিবাবুরা ধাক্কা খেয়ে, কিংবা নমশূদ্র মুসলিম ভাই ভাই বলে সিলেট ফিলেটের মতন হিন্দু অধ্যুষিত এলাকাগুলো বাংলাদেশ পাকিস্তানে ঢুকিয়ে দিয়ে দুদিন পরে লাত খেয়ে যখন যোগেন মন্ডলকে এখানে এসে মরতে হলো রেফিউজি ক্যাম্পে, ওখানকার আইনমন্ত্রীকে, এই জায়গায় দাঁড়িয়েও এই অসভ্য তথাকথিত সেকুলারদের এই সেকুলার চাষের ফলে আমরা গ্রামীণ বাংলা, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যে জনবিন্যাসের পরিবর্তন দেখছি অচিরে, এটাও কিন্তু পুরোপুরি পাল্টে যাবে, পাল্টে গিয়ে উল্টে যাবে। তোমাকে একটা ছোট খবর বলি, একটু আগে ডেনমার্কের প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে ওদেশ ইসলামাবাদের মতন হয়ে গেছে, ওখানে আজান নিষিদ্ধ। নামক সেকুলাররা কলকাতার বুক ভাসাতে, যারা যে সিপিএম পন্থীরা মস্কোয় বৃষ্টি হলে কলকাতায় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো, চীনে বেজিংয়ে বন্যা হলে চীনের প্রধানমন্ত্রী লাগাতো, চীনের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী, ইন্দো চিনি বাই 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 বাই, চীন হামলা করলে বলছে ভারত হামলা করেছে, তারা এইসব বুঝবে না। আমি একটু বলতে পারি, হিন্দুদের হোমল্যান্ড এই 35% অঞ্চল, যেখানে হিন্দুরা আজও বাংলাদেশ থেকে তারা খেয়ে ঢুকছে,
তারা কোথায় যাবে বলো তো? যদি এখানে জিহাদি শক্তির উত্থান হয়, যেভাবে পশ্চিমবঙ্গের বর্ডার এলাকাগুলো জনসংখ্যার ভারতবর্ষের সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে, ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে। এই ডেমোগ্রাফি পাল্টানোর জন্য দরকার ইউসিসি, কারণ বিভিন্ন ভ্রান্ত সামাজিক নিয়ম নীতির আড়ালে এখানে জনবিন্যাস পাল্টানো হচ্ছে, সেটা কোনোভাবেই কাম্য নয়, কারো জন্য নয়। ফলে এটার জন্যই ইউসিসি জরুরি পশ্চিমবঙ্গে। সর্বশেষ প্রশ্ন, সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দেন ইউসিসির উদ্দেশ্যে। দেখুন, ইউসিসি সোজা বাংলায় আপনাদের কারো অধিকার খর্ব করবে না। সংবিধানের অধিকার, লিখিত অধিকার, যেটা এতদিন আমাদের মধ্যে প্রয়োগ করতে দেয়নি। সংবিধান তো একটা বই, তার প্রায়োগিক দিকটা আমাদের বোঝানোই হয়নি, সেকুলারপন্থীরা বোঝায়নি, সেটা প্রয়োগ করা হবে। কারো অধিকার খর্ব না করেই আদিবাসী জনজাতি পিছড়ে বর্গদের ভয়ের কোনো কারণ নেই। সরকার ইউসিসি লাগু হলে আপনাদের সামাজিক যে সুরক্ষা, আপনাদের যে রীতি নীতি চর্চা, ধর্মীয় চর্চা, ঠিক আছে, সেগুলো আদিবাসীরা তো প্রকৃতির পূজা করে, এগুলো কোনোটাই বিঘ্নিত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। ভয় পাবেন না, ঘাবড়াবেন না। এটা ভারতবর্ষের একতার জন্য, বাংলার একতার জন্য, বাংলাকে জগৎসভায় প্রতিষ্ঠা করার জন্য, জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে বাংলা, এই খাতিরে এটা করা এই মুহূর্তে জরুরি, শেষ জরুরি পশ্চিমবঙ্গের অস্তিত্ব বাঁচানোর জন্য। কারণ আমরা কিন্তু চুন খেয়ে মুখ পুড়িয়েছি, তাই কেউ এখন সেকুলারিজমের আড়ালে দই দিলেও আমরা ভয় পাই। ফলে আমরা আর বঙ্গকে ভাগ করতে দেব না, দেব না, দেব না। ফলে আমরা ইউসিসি চাই, মানে কারো কোনো দ্বিমত থাকার জায়গায় নেই। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।